হ্যালো এভরিওয়ান, আমি ইমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দিল্লি নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে গেছে, যেখানে বিজেপি 48টা সিট নিয়েছে এবং আম আদমি পার্টি 22টি সিট পেয়েছে। একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, তাহলে ভোট কাটুয়াটা কি? কার ভোট কাটার কারণে আম আদমি পার্টির দীর্ঘ 10 বছরের রাজত্ব তাদের হাতছাড়া হয়েছে? আমরা জানি আজ 27 বছর পরে বিজেপি কিন্তু পুনরুদ্ধার করেছে আবার দিল্লির মসনদে এবার বিজেপি। তারা 48টা বিধানসভা জিতেছে, উল্টো দিকে 22টি বিধানসভা আম আদমি পার্টি জিতেছে। অথচ এর আগে আমরা দেখেছি 10 বছর আম আদমি পার্টি এই দিল্লিতে নির্বাচনে জিতেছিল, তাদের সরকারও ছিল। কিন্তু হঠাৎ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়ার এই প্রবলেমটা কোথা থেকে এসেছে? আসলে বহু সংখ্যক এরকম জায়গা রয়েছে যে জায়গাতে আমরা দেখেছি ইন্ডিয়া জোটের দুটো সংখ্যক দল, এক হচ্ছে কি আম আদমি পার্টি আর দুই কংগ্রেস, দুজনেই এই দিল্লিতে লড়াই করেছে। দীর্ঘদিন ধরে কংগ্রেসের যে পার্সেন্ট ভোট ছিল সেই পার্সেন্টের সমস্ত ভোটগুলো আম আদমির কাছে ছিল। আর আম আদমি এই সময়ে কংগ্রেসের সঙ্গে জোট না করে কংগ্রেস তার সেই ভোট পার্সেন্টটা নিজেদের দলে নিয়ে নেয়। আপের ভোট কম হয়ে যাওয়া আজকের তাদের এই ভরাডুবি। সত্যি কথা বলতে দেখুন, আজকের কংগ্রেস সেখানে একটাও সিট জিততে পারেনি, কিন্তু তারা কিছু ভোট পার্সেন্ট বাড়িয়েছে। যদি কংগ্রেসের সঙ্গে আম আদমি পার্টি জোট থাকতো, একটা আসন ভাগাভাগি করে নিয়ে লড়াই করত, জোটের সরকার কিন্তু দিল্লিতে এই সময় থাকতে পারত। আম আদমি পার্টিকে হারানো এতটা সহজ হতো না, কারণ বহু এইরকম জায়গা আমরা দেখেছি, বিশেষ করে নয়া দিল্লি, যেখানে অরবিন্দ কেজরিওয়াল ভোটে দাঁড়িয়েছিল, মাত্র 1000 মতো ভোটের একটা ব্যবধান রয়েছে। সেরকম জায়গায় কংগ্রেস কিন্তু 40,000-এরও বেশি ভোট পেয়েছে। এই জায়গায় যদি কংগ্রেস অ্যান্ড আম আদমি পার্টি দুজনা যদি জোট করত, তাহলে কিন্তু এই জায়গাটা পরিষ্কারভাবে আজ কেজরিওয়ালকে হারতে হতো না, বা আম আদমি পার্টির এত খারাপ ফলাফল হতো না। সুতরাং আমরা প্রত্যেকটা রাজ্যেও একই সিচুয়েশান দেখি। কংগ্রেস একটা বড় ধরনের ন্যাশনাল রাজনৈতিক দল হওয়ায় প্রতিটা রাজ্যে তারা জিততে পারুক আর না পারুক, ওই লাস্ট পর্যন্ত ভোট কাটুয়া হিসেবে প্রতিনিয়ত মানুষের কাছে পরিচিতি লাভ করে থাকে। তারা একটা জিনিস বোঝে যে আমরা ভোটে জিতি আর না জিতি, আমাদের ভোট পার্সেন্টটা আস্তে আস্তে বাড়াতে হবে। আমরা যে জায়গায় এক সময়ে সরকার চালাতাম, প্রধানমন্ত্রী আমাদের ছিল, সেরকমভাবে আমরা বিরোধী দল থেকে আস্তে আস্তে সেই জায়গায় যদি যেতে চাই, প্রতিটা রাজ্যে আমরা জিতে চাই না জিতি, আমাদের রাজনৈতিক দলের যে প্রার্থী আছে আমরা সেগুলোকে দেব। আর সে জায়গা থেকে যে সমস্ত বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে তাদের কিন্তু ধরাশায়ী হতে হয়। সেটা আপনি এখন দিল্লির ক্ষেত্রেই ধরুন, দিল্লির পরবর্তী সময়ে আপনি যে জায়গায় দেখতে পাবেন একই। ইন্ডিয়া জোটে যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে তারা যদি একত্রিতভাবে এক জায়গায় হয়ে একটা লড়াই করত, তাহলে কিন্তু দিল্লি সহ অন্য রাজ্যে জিততে পারত। কিন্তু অন্য রাজ্যের এর প্রভাব কি যাবে না? আপনি দেখুন, যদি পশ্চিমবাংলাতে তৃণমূল কংগ্রেস ভোটে দাঁড়ায়, ইন্ডিয়া জোটের আর একটা দল রয়েছে যেটা বামফ্রন্ট বা কংগ্রেস, তারাও যদি যায়, তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট এবং কংগ্রেস এই সমস্ত রাজনৈতিক দলে যদি ভোট ভাগাভাগি হয়, বিজেপি যদি এক কাঠটা ভোট পায়, তাহলে তো বিজেপি সব জায়গায় বা সমস্ত রাজ্যে আস্তে আস্তে করে জয়লাভ করতে পারবে। সুতরাং ইন্ডিয়া জোটের এই সময় আলোচনা করা অবশ্যই উচিত যে মানুষদের দ্বিধাদ্বন্দ্বে না পেলে, ভোটগুলোকে ভাগ না করে তারা একত্রিতভাবে লড়াই করবে না, ইন ফিউচারেও তারা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব বা ইন্ডিয়া জোটের সমস্ত রাজনৈতিক দল ইগো নিয়ে ভুগবে যে আমরা এই রাজ্যে ক্ষমতায় রয়েছি মানে সারা জীবন আমাদের ক্ষমতা আমরা ধরে রাখতে পারবো। আর এটা হয় যে রাজ্যে যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে তারা মনে করে যে আমরা এত তাড়াতাড়ি হারছি না। আমরা বহু রাজ্যে এরকমভাবে অ্যানালিসিস করে দেখেছি, যে রাজ্যে যে সরকার ক্ষমতায় থাকে তারা মনে করে আমাদের হার বলে কিছুই হবে না, আমরা সারা জীবন জিতেই থাকবো। কিন্তু যখন ভোটের রেজাল্ট আউট হয়, যখন দেখেছি তারা হেরে যায়, সেই সময় মনে করে যে সত্যি সময় থাকতে যদি আমরা জোট করতে পারতাম, তাহলে কিছুটা সংখ্যক আসন আমরা হয়তো জিততে পারতাম, বা এই সময় আমাদের সরকারটা এখনো পর্যন্ত টিকে থাকতে পারতো। ওই যে যখন যে জিনিসটা থাকে সেটার কদর করতে পারে না। দিল্লিতে যেটা আমরা দেখেছি যে আম আদমি পার্টি এবং কংগ্রেস দুজনা যখন ভোটে লড়াই করছিল, তারা কিন্তু জোট করলে একটা ভালো জায়গা পেত। কিন্তু কংগ্রেস, তারা দীর্ঘদিন ধরে দিল্লিতে ক্ষমতা নেই, আম আদমি পার্টি ক্ষমতায় আছে। আম আদমি পার্টি মনে করেছিল আমাদের জায়গা, আমাদের রাজ্য, আমরা মানুষদের উন্নয়ন করেছি, আমরা মানুষকে যেটাই বলবো মানুষটা আমাদের দুহাত ভরে ভোট করবে। অথচ কি দেখলাম সে জায়গায়, আজকের কংগ্রেসের কিছু ভোট ভাগ হয়ে গেল, আম আদমি পার্টির কিছু ভোট ভাগ হয়ে মাঝখান থেকে বিজেপির ভালো হয়ে গেল, বিজেপি জয় জয়কার হয়ে গেছে।
সুতরাং এরকম একটা সিচুয়েশানে মুসলিম ভোটগুলো আজকের কিভাবে এই কংগ্রেস বা আম আদমি পার্টি থেকে সরে গিয়ে বিজেপির দিকে কিভাবে যাচ্ছে, যে বিজেপি মুসলিমদের চরম শত্রু, বাবরি মসজিদ থেকে শুরু করে নিয়ে কাশ্মীর থেকে 370 সরিয়ে দাও, 3 তালাক বিলের মতো বিভিন্ন রকম, সেই সঙ্গে সঙ্গে অন্য অন্য দেশ থেকে আসা কেবলমাত্র ভারতীয় যারা হবে তাদের ভেতরে যারা হিন্দু তারা বা অন্য ধর্মের মানুষরা নাগরিকত্ব পাবে অনলি ফর মুসলিম বাদ দিয়ে। এত বড় বড় এনআরসি, সিএএ, সিএবি, এত বড় বড় বিল মুসলিমদের বিরুদ্ধে আনার পরেও মুসলিমরা কিভাবে বিজেপির দিকে ধাবত হচ্ছে। দীর্ঘদিন ধরে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কিন্তু মুসলিমদের একটা ভুল বুঝিয়ে রাখা হয়েছিল যে বিজেপি মানে অ্যান্টি মুসলিম একটা রাজনৈতিক দল, খবরদার যাই করেন মুসলিমরা কখনো বিজেপিকে ভোট দিতে পারবে না। এরকম যখন সিচুয়েশন ছিল তখন আমরা দেখতে পেয়েছি দিল্লির মতো জায়গায় মুসলিমরা বিজেপিকে ঢালু আকালে ভোট দিয়েছে। মুস্তফানগর বলে এক জায়গায় যেখানে সংখ্যালঘু অধ্যুষিত মুসলিম জনগোষ্ঠী বেশি, সেইখানে মুসলিমদের ভোটে জয়লাভ করেছে বিজেপির একজন প্রার্থী। সেই সাথে সাথে আমরা আরও কি দেখেছি, দিল্লি বা ইন্ডিয়ান ইমাম অ্যাসোসিয়েশনের রাশিদি যে রয়েছে সাজিদ রাশিদি, এই সাজিদ রাশিদি সে পরিষ্কার বলে দিয়েছে যে আমি এবারে বিজেপিকে ভোট দিয়েছি, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে ভোটে জয়লাভ করেছে, তাকেও স্বাগত জানিয়েছে। বহু সংখ্যক মুসলমানেরা দেখছি মাথায় টুপি, মুখে দাড়ি নিয়ে গেরুয়া পোশাক পরে বিজেপির পতাকাটাকে কাঁধে ঝুলিয়ে ডিজে বক্সের সাথে ভীষণ আনন্দ করছে, বাজি পটকা ফাটাচ্ছে। এরকম সিচুয়েশনে পরিষ্কার একটা জিনিস বুঝতে হবে যে মুসলিমদেরকে বিশেষ করে আম আদমি পার্টি সহ সমস্ত রাজ্যে মুসলিমদের পিছিয়ে রাখা হয়েছে একটাই কারণে, যে বিজেপি বিরোধী এরা যাই করুক অন্তত যে দল এই সময় সামনের ভ্যালুতে রয়েছে তাদেরকে ভোট দেবে। সেটা হতে পারে দিল্লিতে আম আদমি পার্টি মনে করেছিল যে সংখ্যালঘু যে মুসলিমদের ভোট সেটা কোনো জায়গায় যাবে না, পুরোপুরিভাবে আম আদমি পার্টির ভিতরে আসবে, অথচ সেই সংখ্যালঘুরা তাদের জাতির চিরশত্রু সেই বিজেপির দিকে ধাবিত হয়ে বিজেপিকে ঢালো আকারে ভোট দিয়ে তাদেরকে জয়লাভ করিয়ে দিয়েছে। কারণ একটা জিনিস, বিভিন্ন মানুষদের সারা জীবন ভুল বুঝিয়ে তো রাখা যাবে না, যেহেতু মুসলিমরা আস্তে আস্তে বুঝতে শিখছে যে সত্যি সত্যি তাদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, চাকরি এই সমস্ত জিনিসতে মুসলিমরা কতটা বঞ্চিত হচ্ছে। দীর্ঘদিন ধরে তাদের বিজেপির জুজু দেখিয়ে, বিজেপির ভয় দেখিয়ে বিভিন্ন ধরনের মুসলিম বিরোধী বিলের নাম করে করে মানুষদের যে ভুল বোঝানোগুলো হচ্ছে, কিন্তু মুসলিম ছেলেমেয়েরা বা মানুষেরা এই সমস্ত জিনিস থেকে আস্তে আস্তে শিকল ছিঁড়ে তারা কিন্তু বিজেপির দিকে ধাবিত হচ্ছে। সুতরাং অন্য অন্য রাজ্যে যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে তাদের কিন্তু এই সময় বুঝতে হবে যে সত্যি সত্যি মুসলিমদের রাত জুজু দেখিয়ে, ভয় দেখিয়ে রাখা যাবে না। মুসলিমরা হয়তো রাগের চোটে অন্য কোনো জিনিসে বিজেপির দিকে ধাবিতে হবে বা বিজেপিকে ভোট দেবে, যেমন করে এই সময় দিল্লিতে বিজেপিকে মুসলিমরা ভোট দিয়ে অনেকটা সিট তাদেরকে পাইয়ে দিয়েছে। দিল্লিতে আমরা দেখেছি কম করেও 48টা বিধানসভা সিট জিতেছে বিজেপি, আর উল্টো সাইডে মাত্র 22টা আম আদমি পার্টি। তাহলে এখান থেকে তো পরিষ্কার হয়ে গেল যে মুসলিমরা আস্তে আস্তে বিজেপির দিকে ধাবিত হচ্ছে। সুতরাং অন্য অন্য রাজনৈতিক যে সমস্ত রাজ্যের দল রয়েছে, ক্ষমতায় রয়েছে, তাদের এই সময়ে ভাবনা চিন্তা করতে হবে যে কীভাবে তাদের দলগুলোকে সাজানো যাবে, কীভাবে মুসলিম ভোটগুলো যাতে না ভাগাভাগি হয়, তাদের ভোটগুলো যাতে একত্রিত পাওয়া যায়, মুসলিমদের কোন কোন কাজগুলোকে উন্নয়ন করা উচিত সেগুলো যদি না চিন্তা চেতনা করা যায় বা তাদের সেই ভোটের জন্য তাদের যদি না উন্নয়ন করতে পারে, তাহলে ইন ফিউচারে কিন্তু অন্য অন্য রাজনৈতিক দলের কপালে জুটবে সেই রকম বিজেপি বা আরএসএসের কাছে চলে যাওয়া মুসলিমদের ভোটগুলো আর ফিরিয়ে আনতে পারবে না। সুতরাং আপনাদের এই সমস্ত মতামত বা আপনার এই ভিডিও নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।